প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বপ্ন টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা জ্যামিতি সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে জ্যামিতির যে অংশটা আছে চাকরি পরীক্ষায় যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের একাডেমিক পড়াশোনা এটা আমরা খুব একটা বেশি গুরুত্ব দেইনি। শুধু নম্বর পেতে যে কাজটুকু করতে হয় সেটুকু শিখেছি, যে কারণে দেখা যায় আমাদের বেসিকটা অনেক দুর্বল। তো এই জায়গায় জ্যামিতির মূল পার্ট যেগুলো আমরা যদি দেখি যে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, বহুভুজ, এরপর হচ্ছে ঘন জ্যামিতি, এই কয়েকটা জাস্ট 6-7টা অধ্যায় যদি আমরা একটা ভালো করে শিখি, আমরা দেখবো যে বিসিএসও কিন্তু ছয় নম্বর এই জ্যামিতিতে অন্তর্ভুক্ত। বিসিএস যে 30 নম্বর আছে টোটাল, এর মধ্যে 6 নম্বর আসে জ্যামিতি থেকেই। তো আমরা জ্যামিতির একটু বেসিকটা স্ট্রং করার জন্য এই 7টা-8টা যদি আমরা ক্লাস দেখি, তাহলে আমার মনে হয় যে অনেকটা ইজি লাগবে আপনাদের জন্য। তো আজকে আমি একদম প্রাইমারি লেভেলের যে কথাগুলো, রেখা কোণ সংশ্লিষ্ট কিছু বিষয়, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আপনারা সবাই জানেন যে জ্যামিতি কি। জ্যামিতি বলতে আমরা বুঝি যে মিতি তো মানে পরিমাপ করা, আর যা হলো ভূমি, তাহলে ভূমির পরিমাপ। কিন্তু জ্যামিতি বিষয়টা কিন্তু অনেক ব্যাপক, শুধু ভূমির পরিমাপ এটা না, আমরা যে কোনো কিছুর পরিমাপ বের করাকে কিন্তু জ্যামিতির অধ্যায়ের আওতাভুক্ত বলতে পারি। সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, হাজারভুজ হোক, কিংবা একটা টেবিলের মাপযোগ হোক, একটা রুমের মাপযোগ হোক, যাই হোক না কেন, সবগুলো জ্যামিতির আলোচনার আওতাভুক্ত। তো আমরা এখানে আজকে রেখা এবং কোণ সংশ্লিষ্ট জ্যামিতির যে একদম স্টার্টিং পয়েন্ট দিয়ে যদি বলি, একদম পয়েন্ট দিয়ে শুরু। জ্যামিতি কিন্তু শুরু হয় একটা পয়েন্ট দিয়ে। আপেক্ষিকভাবে বলা হয় যে দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কিছুই নাই। যদিও কথাটা আপেক্ষিক, আসলে এমন কোনো অবস্থান, আবার বলা হয়েছে যে অবস্থান আছে। তো অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই, এটা কেমন একটু শুনতে যেন লাগে। কিন্তু আমাদের আলোচনার সুবিধার্থে আমাদেরকে এটাই বলতে হবে যে একটা পয়েন্ট, জাস্ট একটা ক্ষুদ্র একটা অঞ্চল জুড়ে যদি একটা জিনিস থাকে যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতাও নাই, আমরা এটাকে বলবো পয়েন্ট বা বিন্দু। জ্যামিতির শুরুটা মূলত এখান থেকেই, একটা বিন্দু, শুধু একটা বিন্দু যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতাও নাই, কিন্তু একটা অবস্থান আছে, শুধু একটা অবস্থান, একে আমরা বিন্দু বলবো। এই বিন্দু দিয়ে আর জ্যামিতি শুরু হয়ে গেল। এরপর এই বিন্দুটাকে যদি আমি কোনোভাবে সামনের দিকে ঠেলি অথবা পিছনের দিকে টানি, তাহলে একটা রাস্তা তৈরি হবে। আমরা যদি এই বিন্দুটাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাই, এই যে যাচ্ছে 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 যাচ্ছে, একটা রাস্তা তৈরি হচ্ছে। অথবা পিছনের দিকে যদি আমি টেনে নিয়ে আসি, তাহলে কি একটা রাস্তা তৈরি হচ্ছে, হোক সেটা সোজা বা বাঁকা, যাই হোক না কেন, একটা রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তাটা সে কতদূর যেতে পারে তারও কোনো সীমা নেই, আবার এটা পিছনে কতদূর আসতে পারে সেটারও কোনো সীমা নেই। এটার নাম হচ্ছে রেখা। আমরা বিন্দুকে যদি চালিয়ে দেই, তাহলে যে রাস্তাটা তৈরি হয়, এই রাস্তাটাকে বলা হয় রেখা। তাহলে আমার রেখার সংজ্ঞাটা হয়ে গেল। তো রেখাটা এই দিকে কতদূর যাবে আর ওই দিকে কতদূর যাবে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো সীমা রেখা নেই। তার মানে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই আর কি, কোথায় শুরু হলো কোথায় শেষ হলো এরকম কোনো রেখার কিন্তু প্রান্ত বিন্দু নেই। পরীক্ষা আসানোর সময় যে রেখার প্রান্ত বিন্দু কয়টি উত্তরে আসে, তাহলে রেখার প্রান্ত বিন্দু নাই, একটাও নেই। এটা হচ্ছে রেখা। তাহলে আমরা দেখলাম যে বিন্দুকে যদি চালিয়ে দেই, রেখা পাওয়া যায়। রেখা, আর রেখা চলমান একটা জিনিস, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে তার কোনো সীমা নেই। এই জন্য আমরা তীর চিহ্ন দিয়ে বুঝাইলাম যে এইদিকেও চলতেছে, এইদিকে তীর চিহ্ন দিয়ে বুঝালাম যে এটা পিছনের দিকেও চলতে পারে। দুই দিকেই অসীম জায়গা জুড়ে সে চলতেই থাকবে। যদি বলা হয় যে একটা রেখার দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে পারে, তাহলে সেটা কি অসীম দূরত্ব হতে পারে দুই দিকেই। এইটাই রেখা। আবার এই রেখা থেকে, এই রেখাটার কত দূরত্ব আমি জানি না, সেটা হাজার হাজার কোটি কোটি মাইল হতে পারে। এই রেখা থেকে যদি আমি একটা অংশ কেটে নেই, অংশ কেটে নিলাম, এখান থেকে বললাম যে এটা 5 কিলোমিটার দৈর্ঘ্য, এ দিয়ে শুরু হলো, এ একটা অবস্থান বা একটা বিন্দু, এ একটা বিন্দু, আর বি আর একটা বিন্দু, এই দুইটা বিন্দুর দূরত্ব আমি ধরে নিলাম 5 কিলোমিটার। তাহলে এটা কিন্তু রেখার মধ্যে একটা অঞ্চল, আমি যা শুরু এবং শেষ ডিনোট করে দিয়েছি, ফিক্সড করে দিয়েছি, এ থেকে শুরু, বি থেকে শেষ, দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এটা রেখারই কিন্তু একটা অংশ আমি কেটে নিয়েছি। দেখেন, একটা পুরো একটা রেখা, এটা রেখাটা কত বড় সেটা আমি জানি না, কিন্তু এখান থেকে আমি 5 কিলোমিটার দূরত্ব মেপে নিয়েছি। এ থেকে শুরু, বি তে গিয়ে শেষ, 5 কিলোমিটার দূরত্ব। এটা হচ্ছে রেখার একটা অংশ। আমাকে এটা বলবো রেখার অংশ বা রেখাংশ, যা শুরু এ থেকে এবং শেষ বিতে গিয়ে। অর্থাৎ এর প্রান্তবিন্দু আছে, প্রথম প্রান্তবিন্দু যে আমি ধরি যে এ থেকে শুরু হয়েছে, আর শেষ প্রান্তবিন্দু হচ্ছে বি, তাহলে বিতে গিয়ে শেষ হয়েছে, দূরত্ব টোটাল 5 কিলোমিটার। তাহলে শুরু আছে,
শেষও আছে, মানে দুইটা প্রান্ত বিন্দু, শুরু বিন্দু এবং শেষ বিন্দু। তাহলে আমরা দেখলাম যে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, কিন্তু রেখাংশের প্রান্ত বিন্দু কিন্তু দুইটি। এই এখান থেকে এই পর্যন্ত এটা হলো রেখার একটা অংশ, পুরো রেখাটার অংশ হচ্ছে রেখাংশ, রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি। তাহলে আমরা দেখলাম যে বিন্দু, দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা বা বেধ যাই বলি না কেন কিছু নেই। আবার এই বিন্দুটাকে যদি আমরা চালিয়ে দিই তাহলে তৈরি হবে একটা রেখা। সেটা অবশ্য সোজা হতে পারে, তির্যক হতে পারে, আবার আঁকা বাঁকাও হতে পারে। যেভাবে বিন্দু চালান না কেন, যেভাবে আপনি বিন্দু চালাবেন রেখা তৈরি হবে। হতে পারে সেটা একদম স্ট্রেইট অনুভূমিক, হতে পারে তির্যক অথবা আঁকা বাঁকা। তো তির্যক রেখাটা কিন্তু আসলে একটা সোজা রেখা বা সরল রেখা আমরা একেও বলতে পারি। এটা একটা সরল রেখা, যদিও তির্যক, কিন্তু সরল সোজা, তো সে সোজা পথে যাচ্ছে। তো এই দিক থেকে আবার রেখা কিন্তু দুই প্রকার আমরা বলতে পারি, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে বক্ররেখা। বিন্দু যদি আমরা বাঁকাভাবে চালাই তাহলে বক্ররেখা হবে, আর যদি বিন্দু আমরা তির্যকভাবে অথবা একদম অনুভূমিকভাবে চালিয়ে দিই তাহলে সরল রেখা তৈরি হবে। রেখা দুই প্রকার, একটা সরল রেখা, একটা হচ্ছে বক্ররেখা। আবার এই রেখার একটা যে অংশ কেটে নেই তার নাম হচ্ছে রেখাংশ। সেটা বক্ররেখা তো আমি কেটে নিতে পারি, তির্যক রেখা তো কেটে নিতে পারি, আবার অনুভূমিক রেখা তো আমি কেটে নিতে পারি। এটার নাম হচ্ছে রেখাংশ। তাহলে দেখলাম যে বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই, বিন্দুকে চালিয়ে দিলে রেখা তৈরি হয়। রেখা হতে পারে সোজা অথবা বাঁকা, দুই প্রকার রেখা, সরল রেখা এবং বক্ররেখা। আবার ওই রেখার যদি আমি কোনো একটা অংশ কেটে নেই তাহলে তার নাম হবে রেখাংশ। আমরা দেখলাম রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, এটা শুরু বা শেষ কিছু নেই, আর রেখাংশের শুরু আছে শেষও আছে, অর্থাৎ রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি। এইটুক। এরপর দেখেন আর একটা জিনিস আমরা পড়ি, সেটা হচ্ছে রশ্মি। আমরা বলি যেমন আমরা যদি টর্চ জ্বালাই, আপনারা সবাই টর্চ জ্বালান, টর্চ আমরা এখান থেকে চাপ দেই তাহলে এখান থেকে আলোটা উৎপন্ন হয়, আলোটা উৎপন্ন হয়ে সামনের দিকে কিন্তু যাচ্ছে। কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা কিন্তু কোনো সীমা নেই। যদি এখান থেকে আমি টর্চটা জ্বালালাম, এখান থেকে টর্চ জ্বালালাম, এই দিকে আলো যাচ্ছে, এই দিকে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আমি জানি না, কিন্তু টর্চ জ্বালার অবস্থানটা আমি জানি যে এই জায়গা থেকে শুরু হয়েছে, স্টার্টিং পয়েন্ট একটা আছে। অর্থাৎ এখান থেকে শুরু হলো, এদিকে কত দূর যাবে, অসীম দূরত্ব যাবে। রেখা যেমন অসীম দূরত্ব দুই দিকে, রশ্মিও একটা দিক ফিক্সড কিন্তু আরেকটা দিক অসীম দূরত্ব পর্যন্ত যাবে। এটার নাম হচ্ছে রশ্মি। এর প্রান্ত বিন্দু একটা, এইটা শুরু আছে, আমি ধরলাম যে এই বিন্দু থেকে শুরু, আর এই দিকে কত দূর যাচ্ছে তার কোনো সীমা নেই, এটার নাম হচ্ছে রশ্মি। তাহলে আমরা রেখা, রেখাংশ এবং রশ্মি সম্পর্কে জানলাম। আমরা দেখব আমরা যখন বিসিএস এ জ্যামিতি লিখতে যাব লিখিত পরীক্ষায়, তখন অনেকেই কিছু কিছু জিনিস ভুল করি। ধরেন আমরা ছোটবেলায় পড়ে, মানে নবম দশম শ্রেণীতে পড়ে আসছি যে যখন আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করবো, একটা বর্গ অঙ্কন করব, তখন কিন্তু আমরা বলছিলাম যে যে কোনো রশ্মি এ বি থেকে এরকম একটা, এই যে এ রেখাংশ একটা, এ এর সমান করে এইভাবে এটা সমান করে নিয়ে এসি অংশ কাটি, তখন কিন্তু আমরা বলতাম যে এবিটাকে কিন্তু আমরা রেখা বলি নাই। আমরা অনেক সময় এটা ভুল করি, এবিটা আসলে একটা রশ্মি আর এসিটা হচ্ছে রেখাংশ। এসি রেখাংশ কাটি আমরা কিন্তু এটাই বলছিলাম, বইয়ে কিন্তু তাই আছে, কিন্তু হয়তো অবচেতন ভাবে আমরা অতটা খেয়াল করিনি। কিন্তু এখন বিসিএস যদি আমরা এটাকে রেখা বলি, যে যে কোনো রেখা এবি থেকে এ এর সমান করে এসি অংশ কাটি, তাহলে কিন্তু এখন আমাদের এত বড় ভুল কিন্তু এখন করা যাবে না। তো এই রেখা রশ্মি এই দুটোর পার্থক্য আমাদের এখন ভালোভাবে ধরতে হবে আর কি, বুঝতে হবে। আশা করি আজকে আপনারা এটা বুঝতে পারলেন। তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসটা একটু বাড়িয়ে দিই। বিন্দু, রশ্মি এবং রেখা, রেখাংশ এগুলো চলে গেল। আমরা এখন দেখব দুইটা রশ্মির যে প্রান্ত বিন্দু আছে, এই একটা রশ্মি, এটার প্রান্ত বিন্দু এইটা, আর একটা রশ্মি এই দিক থেকে এসে এই প্রান্ত বিন্দুর সঙ্গে যদি মিলিত হয়, দেখেন এই এবি একটা রশ্মি আর এসি একটা রশ্মি। এবি রশ্মির প্রান্ত বিন্দুটা হচ্ছে এ, আর এসি রশ্মিরও প্রান্ত বিন্দু এ। দুইটা প্রান্ত বিন্দু, দুই রশ্মির দুইটা প্রান্ত বিন্দু যদি একটা বিন্দুতে মিলিত হয়, এই যে একই শীর্ষবিন্দুতে মিলিত হয়, তাহলে যেটা উৎপন্ন হয় এটার নামই হচ্ছে কোণ। কোণ উৎপন্ন হয়। দুটি রশ্মির প্রান্ত বিন্দু দ্বয় একই বিন্দুতে মিলিত হলে তখন কোণ উৎপন্ন হয়। আমরা কোণ পেয়ে গেলাম। আমরা আস্তে আস্তে ক্লাসটাকে বাড়াবো। আমরা রেখা রশ্মি থেকে দুইটা রশ্মিতে গেলাম। এরপর এই কোণগুলো বিভিন্ন রকমের হয়, আপনারা জানেন যে অনেক প্রকার কোণ আছে, যেমন এটা সূক্ষ্ম কোণ আছে, সমকোণ আছে, স্থূল কোণ আছে, সরল কোণ আছে, প্রবৃদ্ধ কোণ আছে, আবার এক সার্কেল অ্যাঙ্গেল আছে।
আমরা এরকম বিভিন্ন কোণগুলো একটু দেখি। রেখা এবং কোণ সংশ্লিষ্ট বিষয়গুলো আজকে আলোচনা করা হবে। আমরা কোণগুলো দেখি। আমরা যদি দেখি একটা সার্কেল যদি এরকম হয়, এই যদি দেখি এই যে এই দুইটা একটা কোণ তৈরি করছে, দেখেন এই যে একটা কোণ, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তো এর চেয়ে যদি কম হয়, যেমন এইটা, এই কোণটা এটা 90 এর চেয়ে কম, তাই এটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। আর ঠিক যদি 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণ। আর 90 ডিগ্রির চেয়ে যদি বড় কোণ হয়, যেমন এই কোণটার নাম হচ্ছে স্থূলকোণ। আবার যদি একদম 180 ডিগ্রি হয়, যেমন এই কোণটা, এই পুরা কোণটা, এই যেমন এইটা যদি দেখি যে এদিকে 90 আছে, এদিকে 90, দুইটা মিলে 180, এইটা সরলরেখা তৈরি করে। আমরা যদি দেখি যে সরল কোণের যে বিপরীত রশ্মিদ্বয় আছে, রশ্মিদ্বয় কিন্তু একটা সরলরেখা তৈরি করবে আর কি অনেকটা। তো এইটার নাম হচ্ছে এই জন্য সরল কোণ। আর এর চেয়ে যদি বড় কোণ হয়, 180 ডিগ্রির চেয়েও বড় কোণ, এই পর্যন্ত যদি আসে, এই যে এইরকম, এইটা আর এইটা, এই পুরো কোণটা, এটা কিন্তু দেখা যাবে 180 ক্রস করে গেছে, 180-র চেয়ে বড় কিন্তু 360 অপেক্ষা ছোট, এটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আবার যদি একদম ঠিক এক পা ঘুরে আসে, এটা নাম হলো ওয়ান সার্কেল অ্যাঙ্গেল, মানে 360 ডিগ্রি আর কি। তো আমরা এই যে বিভিন্ন প্রকারের কোণগুলো দেখলাম, এই কোণগুলো একটু পড়ি, একটু আলাদা করে দেখি, প্রত্যেকটা কোণে একটু আলাদা করে দেখি। দেখেন প্রথমে আমি দেখাই সূক্ষ্মকোণ। বোঝা যাচ্ছে যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম, কারণ 90 ডিগ্রি কোণের এই বাহু আর এইটা কিন্তু একটা যদি অনুভূমিক হয়, একটা কিন্তু লম্ব হবে একদম, তাহলে 90 ডিগ্রি। যদি এইটা হয়, এই 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 কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে তার চেয়ে এই কোণটা তো অবশ্যই কম, ছোট। তাহলে 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয়, যে কোণের পরিমাপটা 90 ডিগ্রির চেয়ে কম, তাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে এইটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। এরপর যে কোণটা ঠিক 90 ডিগ্রি, দেখেন এই যে একটা অনুভূমিক হলো আর একটা উলম্ব, এই কোণটার পরিমাপ কিন্তু একদম ঠিক 90 ডিগ্রি, একে বলা হয় সমকোণ। সমকোণের যে রশ্মি দুইটা আছে, এই রশ্মি দুটো কিন্তু একে অপরের উপর লম্ব। আমি যদি এটা অনুভূমিক রশ্মি ধরি, তাহলে এটা লম্ব রশ্মি। আবার যদি এইটা আমি অনুভূমিক রশ্মি ধরি, তাহলে এইটা হচ্ছে লম্ব রশ্মি। আমরা সমকোণে দেখলাম যে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এটা খুব কাজে লাগবে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। যে কোণের পরিমাপ ঠিক 90 ডিগ্রি তাকে বলা সমকোণ। সমকোণের বাহুদ্বয় বা রশ্মিদ্বয় একে অপরের উপর লম্ব হয়। একটা যদি অনুভূমিক হয়, তাহলে এটা লম্ব, আর যদি এইটা অনুভূমিক হয়, তাহলে এটা লম্ব একদম। এটা যদি ঠিক সমানো হয়, এটা ঠিক খারাপ, এটা যদি ঠিক সমানো হয়, তাহলে এটা ঠিক খারাপ। এই এর চেয়ে যদি বড় কোণ হয়, এই 90 ডিগ্রির চেয়ে যদি এটা ধরে নিলাম যে এটা ছিল 40 ডিগ্রি, তাহলে এটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। আর এটা 90 ডিগ্রি, এটার নাম হচ্ছে সমকোণ। আর 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয়, আপনারা দেখলেন যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার চেয়ে যদি বড় হয় আর কি, এই কোণটার নাম হচ্ছে স্থূলকোণ। মানে 90 ডিগ্রির চেয়ে বেশি, কিন্তু আবার 180-র চেয়ে কিন্তু কম। দেখেন এই কোণটা কিন্তু এই পর্যন্ত আসলে 180 হতো, আবার এইটা ক্রস করে গেছে, মানে 90 ক্রস করে গেছে। তাহলে 90-এর চেয়ে বেশি, 180-র চেয়ে কম, এই কোণটা, এটার নাম হচ্ছে স্থূলকোণ। স্থূল 90-এর চেয়ে বড় আর কি, কিন্তু 180-র চেয়ে ছোট, এটার নাম হচ্ছে স্থূলকোণ। আমি এই জিনিসগুলো না লিখি, তাহলে মানে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে স্থূলকোণ। এই তিনটা কোণ দেখলাম। এরপর যদি একদম 180 ডিগ্রি হয়, এই যে গেল, এটা হলে হতো 90 ডিগ্রি হতো। আর এইদিকে যদি আর একটা 90 ডিগ্রি আমি আঁকি, তাহলে এই দিকে চলে যাবে, তাহলে এইদিকে 90, এইদিকে 90, টোটাল এই কোণটা হলো 180 ডিগ্রি। এই একটা রশ্মি এখান থেকে আবার এই দিকে একটা যদি সোজা বিপরীত দিকে একটা রশ্মি চলে আসে, তাহলে এই মধ্যবর্তী কোণটার পরিমাপ হয় 180 ডিগ্রি। এই কোণটাকে বলা হয় সরল কোণ। এক সরল কোণ সমান, তাহলে আমরা পাইলাম কয়টা সমকোণ, কয়টা এখানে, দুইটা। এক সরল কোণ সমান 2 সমকোণ। এই কোণটার পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি, এটার নাম হচ্ছে সরল কোণ। এটার নাম হচ্ছে সরল কোণ। সরল কোণের চেয়েও বড় কোণ আছে, অর্থাৎ 180-র চেয়ে বড়, কিন্তু 360 অপেক্ষা ছোট হবে। যদি এরকম কোণ হয়, যদি ঠিক এই দিকে উল্টো দিকে আসতো, তাহলে হতো 180, তার চেয়ে বড়, মানে এই দিকে আসলো, এই দিকে আসলে এই পর্যন্ত আসলে 180 হইতো, তার চেয়েও বেশি। এই যে কোণটা, এই কোণটা কিন্তু 180-র চেয়ে বড়। ধরে নিলাম এটা হচ্ছে 220 ডিগ্রি, তাহলে এটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ।
প্রবৃদ্ধ কোণ, এটা কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই কয়েক প্রকার কোণ আমরা শিখে নিলাম। একটা হচ্ছে সূক্ষ্মকোণ, 90 এর চেয়ে ছোট সূক্ষ্মকোণ, একদম ঠিক 90 ডিগ্রি হলে সমকোণ, 90 এর চেয়ে বড় কিন্তু 180 অপেক্ষা ছোট, এটার নাম হচ্ছে স্থূলকোণ, আর ঠিক একদম 180 ডিগ্রি যদি হয় তাহলে সরলকোণ, আর 180 এর চেয়ে বড় হয়েছে কিন্তু 360 অপেক্ষা ছোট, এটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আবার যদি এক পাক ঘুরে আসে, পুরো কোণটা যদি এক পাক ঘুরে আসে এরকম, এটার পরিমাণ কিন্তু 360 ডিগ্রি হয়, এটা ওয়ান সার্কেল অ্যাঙ্গেল বলতে পারি আমরা, এক বৃত্তীয় কোণ বলতে পারি, 360 ডিগ্রি। এই কয়েক প্রকার কোণ আর কি। আমরা এই কোণগুলো সম্পর্কে একটু ভালো করে জানবো, কারণ এই কোণগুলো সম্পর্কে ভালো জানলে আমাদের পরবর্তী যে ত্রিভুজের যে ক্লাসগুলো আছে ওগুলো ধরতে একটু সুবিধা হবে। আমরা আরো কয়েক প্রকার কোণ একটু শিখবো। আমরা এখন দেখি সন্নিহিত কোণ। সন্নিহিত কথাটার অর্থটা কি? আমরা যদি দেখি যে সন্নিহিত মানে কি, কাছাকাছি, নিকটবর্তী, একই সাথে লাগা, এরকম সন্নিকটে। এই একটা কোণ আছে, এর সাথে আরেকটা কোণ একই সাথে লাগানো, এই আরেকটা কোণ দিয়ে দিলাম, সন্নিহিত। যদি দুটি কোণ, এটা একটা কোণ, এই একটা কোণ, এই কোণ দুটো শীর্ষবিন্দু কিন্তু একটা, আমরা দেখবো যে কোনো কোণেরই কিন্তু শীর্ষবিন্দু আসলে একটাই হয়। এখানে এটাকে বলবো আমরা, এটা একটা কোণ, এক ধরলাম যেটা এক্স কোণ, এটা হচ্ছে ওয়াই কোণ। দুটো কোণেরই কিন্তু শীর্ষবিন্দু একটা, একই শীর্ষবিন্দু এ তে মিলিত হয়ে গেছে। এই কোণ দুইটার আরো একটা বৈশিষ্ট্য আছে, এই মাঝের যেটা দেখেন, আমি এটার নাম দিলাম এ বি, এ সি, এ ডি। এ বি একটা রশ্মি, এসি একটা রশ্মি, দুইটি মিলে এক্স কোণ তৈরি করে, এসি রশ্মি এবং এডি রশ্মি মিলে ওয়াই কোণ তৈরি করে, দুইটা কোণ। এই দুইটা কোণের শীর্ষবিন্দু কিন্তু একটা। একই সাথে আরেকটা বৈশিষ্ট্য এর আছে, সেটা হচ্ছে এসি যে রশ্মিটা আছে বা এসি যে বাহুটা আছে কোণ দুইটার, এই বাহুটা কিন্তু দুইটা কোণেরই অংশ। আমি যদি দেখি যে বিএসি কোণ, সেখানেও এসি রশ্মি আছে, আবার যদি বলি সিএডি কোণ, সেখানেও কিন্তু এসি রশ্মিটা আছে। তাহলে এরকম যদি দুইটা কোণের বৈশিষ্ট্য হয় যে দুইটা কোণ থাকবে, কোণ দুইটা শীর্ষবিন্দু হবে একটা, দুইটা কোণের শীর্ষবিন্দু একটা, এবং এই কোণ দুইটার একটা বাহু থাকবে যেটা দুইটা কোণেরই অংশ। এই বাহুটা কিন্তু সাধারণ বাহু বা কমন বাহু আমরা যেটা বলবো। তাহলে এই এসি বাহুটা হচ্ছে সাধারণ বাহু। যদি দুইটা কোণ এরকম হয় যে যদি দুটি কোণ একই শীর্ষবিন্দুতে মিলিত হয় এবং তাদের একটি সাধারণ বাহু থাকে, তবে ওই কোণ দ্বয়কে পরস্পরের সন্নিহিত কোণ বলে। এই কথাটা একটা ইম্পর্টেন্ট কথা, পরস্পরের সন্নিহিত কোণ। এক্স কোণের সন্নিহিত কোণ হচ্ছে ওয়াই কোণ, ওয়াই কোণের সন্নিহিত কোণ হচ্ছে এক্স কোণ। তাহলে আমরা সন্নিহিত কোণটা ক্লিয়ার হলাম। যদি দুটি কোণের শীর্ষবিন্দু একটা থাকে এবং তাদের একটা সাধারণ বাহু থাকে, তাহলে ওই কোণ দ্বয়কে পরস্পরের সন্নিহিত কোণ বলে। আবার দেখেন একটা ইম্পর্টেন্ট, খুব খুব বেশি পরীক্ষা আসে পূরক কোণ এবং সম্পূরক কোণ, অনেক বেশি। প্রায় পরীক্ষাতে দেখা যায় এরকম অনেক, দেখবেন যে ব্যাংকের সিনিয়র অফিসার বা অফিসার, আবার বিসিএস বা যে কোনো পরীক্ষায় দেখবেন যে পূরক কোণ এবং সম্পূরক কোণ থেকে প্রশ্ন আসে। পারি আমরা অনেকেই, আবার দেখা যায় মাঝে মাঝে হয়তো একটু ভুলও হয়, অনেক সময় চলক দিয়ে যায় যখন দেখি। পূরক কোণে কিন্তু দুইটা কোণ সংশ্লিষ্ট একটা কথা, পূরক কোণ বা সম্পূরক কোণ, এটা কিন্তু দুইটা কোণ সংশ্লিষ্ট কথা, দুইটা কোণ থাকবে এখানে। যদি এরকম হয় যে দুইটা কোণ যোগ করে, এই আমি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম, এই কোণটার পরিমাণ 90 ডিগ্রি, আমরা সবাই জানি, কারণ একটা অনুভূমি একটা উলম্ব আছে, কোণটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। আমি একটা নিচে একটা ছোট কোণ ভাগ করে দিলাম, এটা দিলাম আমি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে, আমরা বুঝতেই পারতেছি। তো যদি এরকম হয় যে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুটো কোণ আমি যোগ করে দেখবো যে একটা কোণ 30 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি, যোগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে দুটো কোণ যোগফল 90 ডিগ্রি হলো, এই কোণ দ্বয়কে, এটা একটা কোণ এটা একটা কোণ, এই কোণ দ্বয়কে একে অপরের পূরক কোণ বলা হয়। এটা ইম্পর্টেন্ট কথা, একে অপরের। 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 30 ডিগ্রি। তাহলে যদি একটা 5 ডিগ্রি হয়, একটা কোণের পরিমাপ হলো 5 ডিগ্রি এরকম, তাহলে এর পূরক কোণ কত হবে? দুটো মিলে হতে হবে 90। তাহলে এটা যদি 5 ডিগ্রি হয়, তাহলে এর পূরক কোণটা হবে 85 ডিগ্রি। পূরক কোণ মানে দুইটি কোণ, ওই কোণ দুইটা যোগফল হবে ঠিক 90 ডিগ্রি। একটা যদি 10 ডিগ্রি হয়, তাহলে একটা 80 ডিগ্রি। 10 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 10 ডিগ্রি। এটা হচ্ছে কথা আর কি, সহজভাবে বোঝা যায়। আবার যদি দেখেন, এটা কিন্তু আবার মানে সন্নিহিত হতে হবে এমনটা না, এভাবে মানে না ভাবলেও চলবে। আপনার যদি বলে পরীক্ষা আসতে পারে এভাবে যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে বুঝতে হবে যে 50 আর একটা এমন কোণ হওয়া লাগবে যেমন দুইটা মিলে হয় হচ্ছে 90, তাহলে একটা যদি 50 হয় তাহলে একটা 40, তাহলে 50 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে
40 ডিগ্রি। এক ডিগ্রি কোণের পূরক কোণ যদি বলা হয় যে 1 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে আমরা দেখবো যে 90 থেকে ওই 1 বাদ দিয়ে দেবো, তাহলে 89 ডিগ্রি, কারণ দুইটা মিলে 90 হওয়া লাগবে। আবার যদি বলা হয় যে x ডিগ্রি কোণের পূরক কোণ কত, x ডিগ্রি, একটা কোণের পরিমাপ হচ্ছে x ডিগ্রি, এর পূরক কোণ কত, তাহলে দুইটা মিলে 90 হওয়া লাগবে। একটা যদি x ডিগ্রি হয় তাহলে এর পূরক কোণ হবে 90 - x। যদি একটা 5 ডিগ্রি হয়, একটা 5 ডিগ্রি কোণ, এর পূরক কোণ কত, তাহলে 90 - 5 85 ডিগ্রি। এরকম যদি একটা কোণের পরিমাপ a প্লাস b ডিগ্রি হয়, তাহলে তার পূরক কোণ কত, তাহলে হবে কি, একটা কোণ পরিমাপ হলো a প্লাস b ডিগ্রি, তাহলে এর পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস a প্লাস b ডিগ্রি। এই পূরক কোণ ক্লিয়ার, মানে একটা কোণ যত হবে 90 থেকে সেটা বাদ দিলে আমরা তার পূরক কোণটা পেয়ে যাব। যদি একটা কোণ 10 ডিগ্রি হয় তাহলে এর পূরক কোণ হবে 80 ডিগ্রি, একটা কোণ 3 ডিগ্রি হয় তাহলে এর পূরক কোণ হবে 87 ডিগ্রি। এটা হচ্ছে বিষয়। তাহলে পূরক কোণটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এখন শিখব সম্পূরক কোণ। পদ্ধতি একই, যেমন আমরা একটা সরল কোণ প্রথমে অঙ্কন করি, এই যে এটা একটা রশ্মি, এই দিকে আরেকটা রশ্মি, আমরা জানি যে এই কোণটার পরিমাপ হচ্ছে 180 ডিগ্রিতে, আমরা আগে থেকে জানতাম। তো আমি এই 180 ডিগ্রি কোণটাকে দুইটা কোণে ভাগ করে নিই। আমি এই দিকে নিলাম হচ্ছে 70 ডিগ্রি, আর এই দিকে নিলাম হচ্ছে 110 ডিগ্রি, দুইটা কোণে ভাগ হয়ে গেল। এই একটা কোণ 70 ডিগ্রি কোণ, এই একটা কোণ 110 ডিগ্রি, তাহলে টোটাল দুইটা মিলে হলো 180। যদি এরকম হয় যে দুইটা কোণের যোগফল ঠিক 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দ্বয়কে একে অপরের সম্পূরক কোণ বলা হবে। সম্পূরক 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 110 ডিগ্রি, 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে আবার 70 ডিগ্রি। এখন যদি বলা হয়, যেমন 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ আমরা কিভাবে বের করব, 180 মাইনাস 70 সমান 110 ডিগ্রি। যদি বলা হয় আপনাকে যে 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, একটা কোণ 10 ডিগ্রি, এর সম্পূরক কোণ কত হবে, তাহলে 180 মাইনাস 10, 170 ডিগ্রি। এই সম্পূরক কোণ সোজা, জাস্ট দুইটা মিলে হবে 180। একটা 1 ডিগ্রি হলে একটা হবে 179 ডিগ্রি। একটা 1 ডিগ্রি কোণ হয় যে একটা কোণের পরিমাপ 1 ডিগ্রি, এর সম্পূরক কোণ কত, তাহলে 180 থেকে 1 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাহলে 179 ডিগ্রি হলো। 179 ডিগ্রি সম্পূরক কোণ কত, তাহলে কত হবে, 1 ডিগ্রি হবে। যদি 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বলা হয়, তাহলে 180 মাইনাস 50 মানে 130 ডিগ্রি। যদি বলা হয় x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে কি হবে, x ডিগ্রি একটা কোণ, এর সম্পূরক কোণ হবে 180 মাইনাস x। এই এই জিনিসগুলো পরীক্ষা আসে, এগুলো আমরা একটু ভালো করে দেখে নিব। সন্নিহিত কোণ, পূরক কোণ এবং সম্পূরক কোণ গেল। আরো 3 টাইপের কোণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে একান্তর কোণ, আর একটা অনুরূপ কোণ এবং বিপ্রতীপ কোণ। এগুলো জ্যামিতি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে খুবই কার্যকর এবং এগুলো লাগবেই, এগুলো আপনাদেরকে ভালো করে জানতে হবে। আমরা যখন সরলরেখা পড়ছি, ওখানে আরেকটা জিনিস পড়ে নেই, আমরা বলতে আগে ভুলে গেছি। সেটা হচ্ছে যদি দুটি সরলরেখা এরকম হয় যে সমান্তরাল ভাবে চলতেছে, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, লম্ব দূরত্ব আর কি, একদম যদি লম্ব অঙ্কন করি, এই দূরত্ব ধরেন যে 5 মিটার। আবার একটু দূরে গিয়ে আমি একটা লম্ব অঙ্কন করলাম, এটা দূরত্ব দেখলাম আমি 5 মিটার। আবার একটু দূরে গিয়ে আমি একটা আবার লম্ব অঙ্কন করলাম, এটা দূরত্ব দেখলাম আমি 5 মিটার। তাহলে এই যে সরলরেখা দুইটা আমি অঙ্কন করছি, সরলরেখা দুইটা, এই সরলরেখা দুটো দেখবেন সব সময় একটা একটা জায়গা থেকে সমান দূরত্ব 5 মিটার। এখানেও একটু দূরে গিয়ে দেখি যে তাও ওদের দূরত্ব 5 মিটার, একটু দূরে গেলাম সেখানেও গিয়ে দেখি দূরত্ব 5 মিটারে আছে। যদি এই রেখা দুটো এইভাবে সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, দুই দিকে চলতেছে, এরা কখনো একে অপরকে ছেদ করে যাবে না, মানে সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকবে আর কি। তাহলে এই যে সরলরেখা পাইলাম, এটার নাম যদি আমি দিই এবি, আর এটার নাম দিলাম আমি সিডি। এই এবি এবং সিডি সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল সরলরেখা। এবি এবং সিডি রেখা দুটো কেমন সরলরেখা, সমান্তরাল সরলরেখা। তো এই সমান্তরাল সরলরেখাতে আমরা এই দুটো কোণ দেখবো, একটা হচ্ছে একান্তর কোণ এবং একটা অনুরূপ কোণ। আমি একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম এবং একটা তির্যক রেখা যদি একে ছেদ করে যায়, তাহলে দেখবেন এখানে বেশ কিছু কোণ তৈরি হয়। দেখবেন যে এই যে এখানে কোণ তৈরি হয়েছে, এখানে হয়েছে, এইদিকে হয়েছে, এইদিকে 8টা কোণ হয়েছে আর কি। তো দেখবেন এই যে তির্যক রেখাটা ছেদ করছে সরলরেখা দ্বয়কে,
এর এক সাইডে কিছু চারটা কোণ আছে আর এক সাইডে চারটা কোণ আছে। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে ছেদকটা আছে, আমি দিলাম যে এবি এবং সিডি দুইটি সমান্তরাল সরলরেখা, আর ইএফ তাদের ছেদক, তির্যক রেখা এবি এবং সিডি কে ছেদ করছে। তার ছেদকের একই পার্শ্বস্থ, ছেদকের একই পাশে চারটা কোণ আর বিপরীত পাশে আরো চারটা কোণ তৈরি হয়েছে। তো ছেদকের একই পার্শ্বস্থ যদি কোণগুলোর দিকে আমি তাকাই, দেখবো যে এই কোণটা আর এই কোণটা কিন্তু এমনি চোখ দিয়ে বোঝা যাচ্ছে যে কোণ দুটো সমান। যদি এরকম হয় যে দুটি মানে সমান্তরাল সরলরেখাকে একটি তির্যক রেখা যদি ছেদ করে, ছেদকের একই পার্শ্বস্থ যে কোণ দুটো সমান হবে, এই কোণ দুটোর নাম হচ্ছে অনুরূপ কোণ। যদি এটা 1 নম্বর কোণ হয়, এর পরিমাপ যদি হয় হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি। এই কোণ দুটো সমান, একান্তর কোণগুলো, এটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। আমরা দেখলাম যে এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা ইএফ যদি ছেদ করে, ছেদকের একই পাশে দুটি কোণ, একটা হচ্ছে নাম দেই, এটার নাম আমি দিলাম এম, এটা দিলাম হচ্ছে এন। এই যে বি এম এফ এই যে কোণটা, আর ডি এন এম এই যে কোণটা, এই কোণ দুটো কিন্তু দেখতে সমান, বোঝাই যাচ্ছে যে কোণ দুটো সমান এবং এরা ছেদকের একই পাশের। এই কোণটাও ছেদকের ডান দিকের, আবার এই কোণটাও ছেদকের, আমার এখান থেকে এই দিক থেকে যদি দেখি এটাও ডান দিকে পড়ে আর কি। এই কোণ দ্বয়কে পরস্পর অনুরূপ কোণ বলা হয়, মানে একই রকম কোণ আর কি, একই পাশের কোণ। আর দেখেন আর একটু খেয়াল করলে বুঝবেন যে এই কোণটা আর এই কোণটা, এই দুটোও কিন্তু সমান। যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি। তবে এই কোণ দুইটা, এই কোণটা কিন্তু, এই কোণটা হচ্ছে ছেদকের বাম পাশে, আর এই কোণটা হচ্ছে ছেদকের ডান পাশে। তাহলে এই যদি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি তির্যক রেখা ছেদ করে, তো ছেদকের দুই পাশের, মানে বিপরীত পাশের আর কি, এই পাশের একটা এই পাশের একটা, যে কোণ দুটোর সমান হবে মাপের দিক থেকে, ওই কোণ দ্বয়কে বলা হয় পরস্পর একান্তর কোণ। যদি একই পাশে দুটি কোণ সমান হয় তাদেরকে বলা হয় অনুরূপ কোণ, আর যদি বিপরীত পাশে দুটি কোণ সমান হয় এদেরকে বলা হচ্ছে একান্তর কোণ। এই একান্তর কোণ এবং অনুরূপ কোণটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন কোণের মান নির্ণয়ের ক্ষেত্রে এটা খুবই কাজে দিবে। এটা না জানলে কোণের মানগুলো বের করা যাবে না, ত্রিভুজ এবং চতুর্ভুজে যেগুলো আসে। আমরা আরো দেখতে পারি এই কোণটা আর এই কোণটাও কিন্তু সমান। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে এটা কিন্তু একটা সরলরেখা, তার মানে এই দুটো কোণ মিলে কিন্তু 180 পরস্পর সম্পূরক কোণ। কিন্তু এটা 60 ডিগ্রি হলে তাহলে এটা কত হবে? এটা 120 ডিগ্রি হবে। আর এটা 60 ডিগ্রি হলে এটা কত হবে? এটা 120 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কিন্তু সমান, আমি এই দুটোকে কিন্তু পরস্পর অনুরূপ কোণ বলতে পারি। আবার দেখেন এটা 120 ডিগ্রি, আচ্ছা এটা 60 ডিগ্রি হলে এটা 120 ডিগ্রি, আর এটা যদি 60 ডিগ্রি তাহলে এটা 120 ডিগ্রি হলে এটা কত? এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটাও কত হবে? এটাও 120 ডিগ্রি হবে। তাহলে এই দুটোও কিন্তু অনুরূপ কোণ। আবার এই দুটোকে বলা অনুরূপ কোণ বলা যেতে পারে। আবার যদি বিপরীত পাশের দুটো সমান হয়, যেমন এখানে 120, এটা 120, এই কোণটা আর এই কোণটা, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এই কোণ দ্বয়কে কিন্তু আবার আমি বলবো একান্তর কোণ। কারণ এই কোণটা ছেদকের ডান পাশের, এই কোণটা ছেদকের বাম পাশের, এবং কোণ দ্বয়ের পরিমাপ কেমন? এটা যত ডিগ্রি এটাও তত ডিগ্রি। যদি ছেদকের বিপরীত পাশে দুটি কোণ সমান হয় এদেরকে বলা হয় একান্তর কোণ, আর ছেদকের একই পাশের যদি দুটি কোণ সমান হয় এদেরকে বলা হয় হচ্ছে অনুরূপ কোণ। একান্তর কোণ এবং অনুরূপ কোণটা ক্লিয়ার? একটু বুঝতে অসুবিধা হলে ভিডিওটা থেমে নিয়ে দুইজনে গ্রুপ করে করে একটু আলোচনা করে একটু পড়ে নেবেন, তাহলে ইজি লাগবে। সর্বশেষ কোণ সেটা হচ্ছে বিপ্রতীপ। আমরা যদি দেখি যে এই একটা কোণ, দুটি কোণের রশ্মি এই বিন্দুতে মিলিত হয়েছে, একটা কোণ তৈরি হয়েছে। তো এই রশ্মিদ্বয়কে যদি আমি কোনোভাবে পিছনের দিকে বর্ধিত করে দেই, যেমন এই যে রশ্মিটার প্রান্তবিন্দু এইটা, এই প্রান্তবিন্দুটা আমি পিছনের দিকে বাড়াই দিলাম, আবার এই রশ্মিটার প্রান্তবিন্দু এখানে এসে লাগছে, এটাকে আমি পিছনের দিকে বাড়াই দিলাম, তাহলে কিন্তু আরটা আমি কোণ পেয়ে গেলাম। মানে একটা কোণের যে রশ্মি দুটো আছে, রশ্মিদ্বয়কে যদি আমি পিছনের দিকে বর্ধিত করে দেই তাহলে অপর আরেকটা কোণ তৈরি হয়। এই কোণের মাপ দুটোও কিন্তু সমান। যদি এটা 40 ডিগ্রি হয় তাহলে এটাও 40 ডিগ্রি। এই কোণ দ্বয়কে বলা হয় পরস্পর বিপ্রতীপ কোণ, বিপরীত পাশের কোণ। এই যে এখানকার বিপরীত পাশের কোণ, এটা 40 ডিগ্রি, যত ডিগ্রি এটা তত ডিগ্রি। বিপ্রতীপ কোণ বলেন, একান্তর কোণ বলেন, অনুরূপ কোণ বলেন। এই কোণগুলো কিন্তু পরিমাপের দিক থেকে দুই দিকে সমান হবে আর কি। যেমন এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এটা 40 ডিগ্রি হলে এটাও ঠিক 40 ডিগ্রি। এটাই বিপ্রতীপ কোণ আর কি। মানে কোণের যে রশ্মি দুটো আছে, ওই রশ্মি দুটোকে পিছনের দিকে বর্ধিত করলে যার একটা কোণ তৈরি হয় তাকে এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা,
এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এটা, পরস্পরের বিপ্রতীপ কোণ বলে। আমি পরস্পর কথাটা বারবার বলতেছি, পরস্পর মানে হচ্ছে একে অপরের। এই 40 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এই 40 ডিগ্রি, এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা। বিপ্রতীপ কোণটা আমরা অন্যভাবে পড়তে পারি, যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে আর কি, এইভাবে ছেদ করলো, ছেদকের বিপরীত পাশে যে দুটো কোণ তৈরি হয়, ছেদক এইটা ছেদক এই জায়গাটা, বিপরীত পাশে এই পাশের বিপ্রতীপ কোণ যদি এটা এক্স কোণ হয়, তাহলে এটার পরিমাপ যত হবে এই বিপরীত পাশে যে কোণটা তৈরি হবে তাহলে এটাও এক্স কোণ হবে, মাপের দিক থেকে সমান হবে আর কি। তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ। আবার এই কোণের বিপরীত কোণ যদি এটা ওয়াই কোণ হয় তাহলে এটাও ওয়াই কোণ, এগুলো মাপে কিন্তু সমান। তাহলে এই কোণের বিপরীত কোণটা হচ্ছে এই কোণ, মানে ছেদকের বিপরীত পাশে, ছেদকের এই পাশে এইটা একটা কোণ, এর বিপরীত কোণ হচ্ছে এইটা। আবার যদি আমি ভাবি যে এইটা ছেদক, এইটা এই রেখা সরলরেখা দুটো ছেদ করছে এই জায়গায়, তাহলে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা বিপরীত পাশে, ছেদকের বিপরীত পাশে, তাহলে এটা এই দুটোও কিন্তু বিপরীত কোণ। এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা। তো এই রেখা এবং কোণ সংশ্লিষ্ট অল্প কিছু কথা যদি এগুলো একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে পরবর্তী যে ক্লাসগুলো আছে ত্রিভুজ বা চতুর্ভুজ, এই ক্লাসগুলো একটু অনেকটা ইজি লাগবে। এবং আমরা যে ত্রিভুজের যে কোনো পরিমিতি হোক বা পরিমিতি সংশ্লিষ্ট কিছু বিষয়, তারপর জ্যামিতি সংশ্লিষ্ট বলতে যেমন সম্পাদ্য উপপাদ্য যেগুলোই থাক না কেন, আমাদের এই বেসিকটুকু যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এগুলো ভালো করা যায় না। তো এগুলো একটু আশা করি আজকের ভিডিওটা থেকে কিছুটা হয়তো আপনারা উপকার পাবেন, হয়তো অনেকে আগে থেকে জানতেন, আরও একটু হয়তো ক্লিয়ার হলো, অথবা যারা একটু সমস্যা ছিল তাদের হয়তো আরও একটু স্পষ্ট হলো। তো এটা দেখে নেন, ভিডিওটা হয়তো আরও একবার দেখেন, আরও একবার দেখেন, দুবার দেখেন, তাহলে হয়তো একদম আপনার মাথায় গেঁথে যাবে। এরপর পরবর্তী ত্রিভুজের ক্লাসটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।